আল মাহমুদ যে বাংলাদেশের ছবি আঁকেন তা রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিনের অঙ্কিত নয়। বিষয় বৃষ্টি, ফলবান মাটি আর কালচে সবুজে ভরা খানাখন্দহীন সীমাহীন মাঠ। চাষির বিষয় নারী, উঠোনে ধানের কাছে নুয়ে থাকা পুণ্যস্তনী ঘরমাত্র যুবতী। কবির বিষয় অদিষ্টবাদীদের রান্নাবান্না। নদীমাতৃক ও গ্রামকেন্দ্রিক বাংলাদেশ আল মাহমুদের জন্মভূমি, মাতৃভূমি ও স্বদেশ। ভাঙন মুখর এই জনপদের মানুষ ও প্রকৃতি, ঐতিহ্য সংস্কৃতিবাহী চেতনাপুঞ্জ তার কবিতায় কাব্যাদর্শে প্রাণবন্ত। নগরের অবক্ষয়প্রাপ্ত গ্লানিকর অনেকের জীবন থেকে মুক্তি খুঁজে পেয়েছেন স্বদেশের বিশাল পটভূমিকায়। আমি আমার কথা বলতে পারি যে আমি সোজাসুজি আমাদের গ্রাম জনপদে ফিরে এসেছি এবং পরীক্ষা করেছি যারা আমার আগে গ্রাম জনপদ, আমাদের দেশকে, আমাদের নদীনালা, আমাদের ফোক এগুলোকে যারা কাব্যে ব্যবহার করেছেন তাদের কবিতা কেমন। এটা পরীক্ষা করতে গিয়ে আমি জসিমউদ্দিনের কবিতা, যতীন্দ্রমোহন বাগচি, রবীন্দ্রনাথও পড়েছি। জসিমউদ্দিনের কবিতায় দেশের যে চিত্রগুলো এসেছে সেগুলো গাথা কাব্য থেকে। আধুনিক আঙ্গিকে গ্রামকে ব্যবহার করার চেষ্টা হয়তোবা আমি প্রথম করেছি, হয়তোবা কেন আমিই করেছি। একটি আধুনিক কবিতার আঙ্গিকে গ্রামকে, বাঙালি মুসলমান চাষিদেরকে, তাদের লেনদেন, তাদের যে আত্মীয়তার সূত্র, দেশের প্রতি, সংস্কৃতির প্রতি তাদের যে বন্ধন, তাদের যে দুঃখ বেদনা, সেটা আমি আমার কবিতায় আনার প্রথম চেষ্টা করেছি। আল মাহমুদ যে বাংলাদেশের ছবি আঁকেন তা রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, জসিমউদ্দিনের অঙ্কিত নয়। নদীভাঙ্গা গ্রাম জনপদের জীবন ও সংস্কৃতির মিশেলে সেই ছবি তার কবিতায় প্রথম বাংময় হয়ে ওঠে। তার ভাষ্য, আমি এমন এক গ্রাম বাংলাকে উপস্থাপন করতে চেয়েছি যে গ্রাম বাংলা ভেঙে পড়া, ঠিক জসিমউদ্দিনের বাংলাদেশও না, আবার জীবনানন্দ দাশের বাংলাদেশও না। জসিমউদ্দিন এবং জীবনানন্দ দাশের বাংলাদেশকে এক ধরনের রূপকথা আছে, একটা স্বপ্ন আছে, কিন্তু আমার দেখা বাংলাদেশ একদমই রূঢ়। এ বাংলাদেশ, নদীর পাড় ভাঙা বাংলাদেশ, গ্রামকে গ্রাম বিলীন হওয়া বাংলাদেশ, এগুলো আমার কবিতায় প্রথম এসে যায়। কবি বাস্তব দৃষ্টিতে এবং স্বকীয় আঙ্গিকে প্রত্যক্ষ স্বদেশের চিত্রাবলী অনুভূতির প্রকাশ ঘটেছেন অত্যন্ত সচেতন ভাবে। ক্ষীরের মতন গাঢ় মাটির নরমে কোমল ধানের চারা রুয়ে দিতে গিয়ে ভাবলাম, এ মৃত্তিকা প্রিয়তমা কিষানি আমার। বিলের জমির মতো জলসিক্ত সুখদ লজ্জায় যে নারী উদাম করে তার সর্ব উর্বর আধার। প্রকৃতি সোনালী কাবিন। প্রকৃতিকে নারীর প্রতিরূপ হিসেবে দেখার মধ্যেই কবি সীমিত থাকেননি। এই প্রকৃতির প্রাণ বৈচিত্র্য, বাস্তুসংস্থান, খাদ্য শৃঙ্খলা ও প্রাণের সৃষ্টি, বিকাশ, বিনাশ, দ্বন্দ্ব, সংঘাত ধারণ করে আছে। প্রকৃতি তাই কবির কাছে মৃন্ময়ী পৃথিবী, যেখানে মাছ, পাখি, পশু ও মানুষের জন্ম বা জীবের উৎসস্থল। জগতে প্রাণের বিবর্তন ধারার কেন্দ্রে কবি নারী ও প্রকৃতিকে স্থাপন করেন নিজস্ব ভাষা, প্রতীক ও চিত্রকল্পে। বুঝিবা স্বপ্নের ঘরে আয়ল বাঁধা জমিনের ছক, বৃষ্টির কুয়াশা লেগে অবিশ্বাস্য জাদু মন্ত্র বলে অকস্মাৎ পাল্টে গেল। ত্রিকোণ আকারে যেন ফাঁক হয়ে রয়েছে মৃন্ময়ী, আর সে জ্যামিতি থেকে ক্রমাগত উঠে এসেছে মাছ, পাখি, পশু আর মানুষের ঝাঁক। আমার চেতনা জুড়ে খুঁটে খায় পরস্পর বিরোধী আহার। দেশজ আধুনিকতার আলোকে স্বদেশের রূপ ও চেতনার উপকরণ, কিষাণীর জীবন স্পন্দন, ধর্ম, সমাজ, সংস্কৃতি ও বস্তুগত জীবনে আবশ্যিক খুঁটিনাটি এবং সর্বোপরি মৌলিক গ্রামীণ বাংলার ভেতর দেশ থেকে আল মাহমুদ কবিতা সৃজন করেন, যেটা জনগোষ্ঠীর মুখের ভাষায়। তার দৃষ্টি অনিবার্যভাবে গ্রাম বাংলার দিকে ধাবিত, গভীর সাহস ও প্রত্যয়ের সাথে সেইখানে মগ্ন, সংলগ্ন ও আত্মপরিচয়ের ঠিকানায় শিকড় পথিত। তিনি গ্রাম বলতে বোঝেন, আমি আমার কবিতায় আধুনিক নগর সভ্যতা তথা সর্বব্যাপী নাগরিক উৎক্ষেপের যুগেও ক্ষয়িষ্ণু গ্রামীণ জীবন, ধসে পড়া গ্রামকে উত্থাপন করতে চাইছি বলে অনেক সমালোচক কটাক্ষ করেন। আমি তাদের বহুবার বোঝাতে চেষ্টা করেছি, গ্রাম বলতে আমি যুথবদ্ধ আদিম মানব জীবনকে বুঝি না, বরং এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় যেসব নর নারী ধনতান্ত্রিক নগর সভ্যতার বিরুদ্ধে গেরিলা বাহিনী গড়ে তুলেছেন, তারা আসলে গ্রামেরই লোক।
বাংলাদেশের জনগোষ্ঠীর সাথে নিবিড়ভাবে সংলগ্ন যে গ্রামীণ জীবন কাঠামো ও জীবন সংস্কৃতি, নাগরিক জীবনযাপনের জটিল ও কঠিন অভিজ্ঞতার মাঝে বসে আল মাহমুদ তাকেই লালন করেছেন চেতনার উজ্জ্বলতায়। নাগরিকতার বিপরীতে তার কবিতার ভিত্তি ও উৎস গ্রামের চাষাচাষি, জমিন, বলদ, লাঙল, নদী, নদীর মাঝি, নৌকা, পাখি, রাস্তার ভবঘুরে ও ঘরণী। এইসব উৎস উপাদান বাংলার জনপদ থেকে গৃহীত, যা স্বাদেশিকতার প্রতিনিধিত্ব করে। যদি যান কাউতলি রেল ব্রিজ পেরুলেই দেখবেন মানুষের সাধ্যমতো ঘর বাড়ি, চাষাহাল বলদের গন্ধে থমথমে হাওয়া, কিষানের ললাট রেখার মতো নদী, সবুজে বিস্তীর্ণ দুঃখের সাম্রাজ্য। দেখবেন লাউয়ের মাচায় ঝোলে সিক্ত নীল শাড়ির নিশেন, শুটকির গন্ধে পরিতৃপ্ত মাছির আওয়াজ। দেখবেন ভাদুগড়ের শেষ প্রান্তে এক নির্জন বাড়ির উঠোনে ফুটে আছে আমার মিথ্যাশ্বাসে বিশ্বাসবতী এক ম্লান দুঃখের করবী। লোকলোকান্তরের রাস্তা কবিতা। আল মাহমুদের কবিতায় যে গ্রামের চিত্র প্রতিফলিত, তা বাংলাদেশের প্রতিনিধিত্বশীল গ্রাম। তার সেই আপন ছোট্ট গ্রামে সারা বাংলাদেশ ছায়া বিস্তার করেছে। কবির অন্তর্জগতে নদীময় ও কৃষিকেন্দ্রিক গ্রামীণ বাংলা ঢুকে তাকে পুরোপুরি অধিকার করে আছে। সেই বিম্মিত বাংলাদেশই তার কবিতা, তার কাব্য ভাষাই বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর ভাষা। আল মাহমুদের কবিতার চিরকালের অনন্য চরিত্র দেশজতা। তিনি ভিন্ন শিল্প ভবনের অধিকারী, যেখানে কৃষক অভিজ্ঞতায় সমৃদ্ধ ও মনোভঙ্গির দিক থেকে বুর্জোয়া বিরোধী ও বিপরীত। দেখো জয়নুলের ছবির মতো ঘর বাড়ি, নারী, উঠোনে ছাড়ছে ধান, ধানের ধুলোই ম্লান শাড়ি, গতর উদম করে হাতে লেপা মাটির চত্বরে লাঞ্ছিত নিশেন হয়ে পড়ে আছে যেন অনাদরে। প্রত্যাবর্তন কালের কলস। অন্যদিকে স্বদেশের চিত্ররূপ আর কবিতাকে অভিন্ন রূপে একই সমান্তরাল স্থাপন করেন, কেননা তার কাছে স্বদেশের প্রকৃতি, মানুষ আর কবিতা একই আবদ্ধে আবদ্ধ। কবি উপনিবেশিক চিত্র, নিসর্গ চিত্র বা ল্যান্ডস্কেপ অঙ্কন করেননি। উপনিবেশিক দৃষ্টিভঙ্গির বাইরে প্রকৃত দেশ, কৃষক, লাঙল, জমিন, নদী, মাছ, জাল, কর্ষণ, আবাদ, শস্য সহ কবি দেশের মাটি লগ্ন কর্মব্যস্ত মানুষের চিত্রাবলী আঁকেন, যার সঙ্গে জীবন বাস্তবতা জড়িত। তিনি নদী ভাঙনের কথা বারবার বলেছেন। কেবল আমাকে নদীর কাছে যেতে বলতেন জেনে আয় কোন দিকে চর পড়েছে। আমি তার কথায় দৌড় দিতাম, কিন্তু ফিরে এসে বলতাম আজ কৈবর্ত পাড়ার নলিনীদের ভিটে বাড়ি ভাঙলো বাবা। তারপর ভাঙনের রেখা পেছনে রেখে আমরা গ্রাম থেকে গ্রামান্তরে ছিত্রে পড়লাম। কেউ গেলাম মামুর বাড়িতে, কেউ ফুপুর, যেমন বাবেল থেকে মানুষের ধারা ছড়িয়ে পড়ছে পৃথিবীতে। নদী ও নদী তীরবর্তী জনপদ গ্রাম তার কবিতায় বিস্তৃত, প্রাণবন্ত ও মৌলিকতায় অনন্য। আমরা প্রতীকহীন হাতে কোনো পতাকা নিইনি। আমাদের সঙ্গে এক বাউলের বিধবা যাবেন, উষ্ণ বয়সিনী এই বঙ্গ নাম্নী বৈষ্ণবীটি ছাড়া তৃষ্ণার রাস্তায় আর কোনো যুবতী যাবে না। জল দেখে ভয় লাগে কালের কলস। কবি নগর যন্ত্রণার উল্টো পথে তার কাঙ্ক্ষিত জগতে প্রত্যাবর্তন করতে পেরেছেন পুরোপুরি। ফলে তার উদ্বেগ, সংশয় ও ভয় ক্রমাগত মুছে গেছে। কবি ফিরে এসেছেন গ্রামীণ জনপদে এবং আপন জীবন কাব্য পটভূমিতে। ধানক্ষেত, নদীনালা, খালবিল, পাহাড় সমন্বিত যে লোকালয়, দুঃখের রাজত্ব সেখানে নিশ্চিত জেনেও কবি ফিরে এসেছেন। দুঃখের রাজত্বে তবে পলাতক আমরা কজন, আবার এসেছি ফিরে আমাদের এই ক্লান্তিহীন মন একদিন জনপদ ছেড়ে। এই ক্লান্ত কান্নাময় পরিণাম চিন্তা করে দেশত্যাগী কবির হৃদয় নিয়ে যেন পার হয়ে গিয়েছিল নিজের একুল। কিন্তু আজ মাছ, পাখি, নাও, নদী, মাটির পুতুল বহমান মানুষের অনিবার্য প্রতীকের কাজে আবার এসেছে ফিরে অনুতপ্ত নিজের সমাজে। কালের কলস প্রত্যাবর্তন কবিতা। কবি ফিরে এসেছেন একদম মূলে। প্রাণের রঙের মতো পরাজিত প্রেমের কেতন আবার তুলতে চায় পলাতক আমরা কজন। মানুষের বাসস্থান লাউমাচা নীলাম্বরী নিয়ে আমরা থাকতে চাই। অনুতপ্ত ও প্রত্যাগত অনার্য বাঙালি কবি নতুন
প্রত্যাশায় জীবনবাদী প্রেমের নিশান উড়াতে চান। কবি সেই গ্রামে থাকতে ইচ্ছুক যে গ্রাম বা পল্লী শান্তি কিংবা স্বপ্নময় না হয়ে দুঃখ, বঞ্চনা, দারিদ্র, কদর্যের স্বাভাবিকতায় প্রকাশমান, বাস্তবের জীবনের সঙ্গে সংলগ্ন। যার ছবি মাইকেল মধুসূদন দত্তের বুড়ো শালিঙ্গের ঘাড়েরও, বঙ্কিমচন্দ্রের কৃষক, দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, মীর মোশাররফ হোসেনের জমিদার দর্পণে অঙ্কিত। এক কথায় বাংলার কৃষক আন্দোলনে উজ্জীবিত চৈতন্য কবির মাঝে ক্রিয়াশীল। এবং কবি বারবার ফিরে এসেছেন। তবে আল মাহমুদের কবিতায় কবি পুরুষের স্বদেশ প্রত্যাবর্তন একেবারে সরল বা দ্বিধামুক্ত নয়। গায়ের ছেলে যখন অনিবার্য প্রতিকূলতা জয় করে নিজ গ্রামে ফিরে আসে, তখন শস্যের শিল্পীরা অবাক হয়ে যায়। সে যে গায়েরই সন্তান, সকলের লোক, তার স্বজনের মেলে দেয়া বিচালিতে বসতে লজ্জা থাকার কথা নয়। কিন্তু গায়ের লোকের আন্তরিক আহ্বানে প্রত্যাগত পুরুষের বাধা আসে কৃত্রিম নাগরিক পোশাকের কারণে। গ্রামীণ সংস্কৃতির বিপরীতে নয়া উপনিবেশবাদের সাংস্কৃতিক অনুষঙ্গের জন্য সে স্বজনের সাহচর্য আর দেশের মাটির বুকের আত্মীয়তা থেকে বঞ্চিত। তোমাকে বসতেই হবে এখানেই, এই ঠান্ডা ধানের বাতাসে। আদরে এগিয়ে দেয়া হুকোটাতে সুখ টান মেরে তাদের জানতে হবে কুহলি পাখির পিছু পিছু কতদূর গিয়েছিলে পার হয়ে পানের বরজ। আল মাহমুদের সামগ্রিক কবি ভাবনার মূল উৎস এখানেই নিহিত। তিনি বাংলাদেশের কবি, বাংলাদেশের আপামর জনসাধারণ, রূপরস গন্ধময় বাংলার অপরূপ প্রকৃতি ও জীবনের দৈনন্দিন জীবনালক্ষ্যেই তার কবিতার প্রধান উপজীব্য। ফিরলে আজও পাবো কি সেই নদী, স্রোতের তোড়ে ভাঙা সে এক গ্রাম, হাইরে নদী খেয়েছে সবকিছু, জলের ঢেউ ঢেকেছে নামধাম। আল মাহমুদের দেশজ আধুনিকতা কবিতার সামগ্রিক রূপকল্পে বিরাজমান। তার কবিতায় যে শব্দ শব্দবন্ধ ব্যবহৃত, হয়তো তা সরাসরি গ্রামীণ আবহ সমাজ সংস্কৃতি থেকে উৎসারিত। ফলে তার কবিতা হয়ে ওঠে স্বদেশের প্রতিবিম্ব। স্বদেশ তুমি, তুমি তোমার নাম শুনেছিলাম মাংস থেকে মার, ফাটিয়ে দিয়ে শহর ঘর গ্রাম, আমরা কটি পুত্র কানু পার, কালের কলস শরীর থেকে মার। আল মাহমুদ বাংলার গ্রাম জনপদের এবং গ্রামের মাটি, প্রান্তর, নদী, কৃষক সমাজে প্রত্যাবর্তনের ছবি যেমন এঁকেছেন, অন্যদিকে বাংলার অতীত ইতিহাস ঐতিহ্যে স্বদেশের রূপ ও গ্রাম সমাজের বিপরীতে স্থাপিত নগর সভ্যতার প্রতি তীব্র আক্রমণের প্রত্যয় ব্যক্ত করেন। যে প্রত্যয়ের মাঝে আগামী দিনের স্বপ্নের স্বদেশ নির্মাণ করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। স্বপ্নের সানুদেশে আমরা শস্যের বীজ ছড়িয়ে দেব, বাম দিকে বয়ে যাবে রূপলী নদীর জল, ডানে তীক্ষ্ণ তৃষিত পর্বত, সোনালী কাবিন স্বপ্নের সানুদেশে। কবি গ্রাম সভ্যতায় ফিরে এসেই ক্ষান্ত হননি। জীবনের সেই আশ্রয়কে বিনির্মাণের পরিকল্পনা ও স্বপ্ন তৈরি করেন। কাঙ্ক্ষিত স্বদেশের মানচিত্র অঙ্কন, আগামী প্রজন্ম সহ সেখানে বসবাস এবং বসবাসের অপরিহার্য শর্ত সৃষ্টির কল্পচিত্র তিনি আন্তরিক প্রত্যয় প্রতিষ্ঠা করেন। আল মাহমুদের কবিতায় এই দেশজতা অনন্য ব্যঞ্জনায় বাংময়, রূপকল্পে উপমা উৎপেক্ষায়, রূপক প্রতীকে ও ছন্দের ধ্বনি মাধুর্যে তার কবিতা একদিকে নতুন মাত্রায় ও উচ্চতায় প্রাণবন্ত, অন্যদিকে চিন্তা ও চেতনাগত দিক থেকে তিনি স্বদেশ কেন্দ্রিক। ফলে তিরিশোত্তর আধুনিক কবিতার বিপরীতে কবি আবহমান স্বদেশ আবিষ্কার, প্রত্যাবর্তন এবং তাকে ঘিরে গভীর এক বোধে উজ্জীবিত হয়েছেন। বাংলার জনজীবন লগ্ন প্রকৃতির ভেতরে এবং প্রকৃতির বিভিন্ন উপাদান, নদী, মাটি, বৃষ্টি ইত্যাদির মাধ্যমে কবি প্রকৃতির মধ্যে নিজের দেশ নির্মাণ করেন। বাঙালি নারীর মধ্যেও কবি আপন দেশ খুঁজেছেন। বাংলাদেশের নদী কেন্দ্রিক ও কৃষিভিত্তিক গ্রাম জনপদের রূপকল্প সৃষ্টি, নগর সংস্কৃতির বিপরীতে লোক সংস্কৃতি স্থাপন, গ্রামীণ সমাজে ফিরে যাওয়ার তৃষ্ণা ও তাগিদের মাঝে কবি নিজস্ব জগৎ অঙ্কন করেন। আবার কবি স্বাদেশিকতায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গ জননী বা দেশ জননীর প্রতিমা নির্মাণ করে তার কাছে আত্মনিবেদন করেন। সাথে সাথে দেশের শত্রু শক্তি সম্পর্কে কবি হুঁশিয়ার এবং তাদের বিরুদ্ধে লড়াই আহ্বান করেন। আবহমান লোক ঐতিহ্য ও মুসলিম ঐতিহ্যের বিভিন্ন রূপকল্প সৃষ্টির মাধ্যমে কবি
আত্মপরিচয় তুলে ধরেন বাংলাদেশের জনগোষ্ঠীর ভাষায়। ঔপনিবেশিক প্রবণতা থেকে বেরিয়ে এসে আল মাহমুদ দেশজ আধুনিকতার নিরিখে নিজস্ব কল্পচিত্র, মত ও পথ নির্মাণ করেন। ফলে তার কবিতা নিজ দেশের মৃত্তিকা, জল, হাওয়া, কৃষক, কৃষি ব্যবস্থা, নদী, নৌকা, জেলে, পশু পাখি এবং মানুষের সমাজ, রাজনীতি, লোকসংস্কৃতি, অর্থনীতি, দ্বন্দ্ব, সংঘাত, শান্তি, সমকালীন বাস্তবতা থেকে উত্থিত, আবার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে বর্তমানের যোগসূত্রে এই মনোভাব প্রকাশিত। 30-এর ঔপনিবেশিক চিন্তা চেতনা শৃঙ্খলের বাইরে এসে নিজস্ব দৃষ্টিভঙ্গির সৃজন ও প্রকাশে তার কবিতার স্বাতন্ত্র্য লক্ষণীয়। সব মিলিয়ে ঋতুজ ও লোকজ আবহমান বাংলা কবি আল মাহমুদ কবিতায় নিজস্ব ভাব ও ভাষায় প্রাণবন্ত। সবাইকে ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ।